পর্ব ৫৯১ সূত্র সংকেত। মিস্টার নীল, আপনার সাথে যা কিছু হয়েছে তার জন্য কিন্তু আপনি আমাদেরকে দোষারোপ করলে চলবে না। আমরা আমাদের তরফ থেকে সমস্ত চেষ্টা করে ফেলেছি, কিন্তু মনে হয় যে এই অপরাধের সঙ্গে জড়িত সে যথেষ্ট চালাক। একদম ঠিক মিস্টার নীল, আমরা নিজেদের সব লোক কাজে লাগিয়েও কোনো সূত্র উদ্ধার করতে পারিনি। যদি সম্ভব হয় আপনি কি আমাদের আরও কিছুটা সময় দিতে পারবেন? ঠাকুর পরিবারের অন্যান্য সদস্যরা, যারা এমনি সময় সমাজের নিচুতলার লোকদের পাত্তাটুকু পর্যন্ত দেয় না, এখন নীলের সামনে হাত জোড় করে সময় ভিক্ষা চাইছিল। তাদের কথা শুনে নীলের মুখটা হঠাৎই একেবারে কালো হয়ে গেল। এরকম একটা ফলাফল সে আগে থেকেই আশা করেছিল, কিন্তু এদের মুখ থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনে কেমন যেন বাকরুদ্ধ হয়ে পড়ল সে। নিজের কানকে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না নীল। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো করেই জানো যে উত্তর আমি শুনতে চাই এটা সেটা নয়। তীক্ষ্ণ দৃষ্টিতে লোকগুলোর দিকে তাকিয়ে বলল নীল। তার গলার স্বর বরফের চেয়েও ঠান্ডা। কুণাল নীলের পিছনেই দাঁড়িয়েছিল। মুহূর্তের মধ্যে তার মুখের ভাবও গেল সম্পূর্ণ বদলে। অদ্ভুত খুনি দৃষ্টি। বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি এবং সবার আগে ভিডিও পেতে ফলো করে সাথে থাকুন। তিনি এসে নীতিশ আর তার পরিবারের লোকেদের দিকে তাকিয়ে এমনভাবে আড়মোড়া ভাঙতে লাগল যেন কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তোমাদের পরিবারকে কলকাতার সবচেয়ে বড় পরিবার যেমন পৃথা, নিখিল বা অর্জুনের পরিবারের সঙ্গে তুলনা না করা গেলেও কলকাতায় তোমাদের প্রভাব প্রতিপত্তি ভালোই। তাহলে কোনো খবর পাওয়া গেল না কেন? তোমরা সবকটাই কি অকর্মার ঢেকি? একই রকম কড়া গলায় ধমকাতে শুরু করল নীল। নীলের ধমক শুনে নীতিশ ঠাকুর আর বাকি লোকেরা রীতিমতো ভয় পেয়ে গেল। গত কয়েক ঘন্টায় নীলের ত্রাসের মুখোমুখি হয়েছে তারা, আর কোনোরকম রাখঢাক ছাড়াই খোলা বাজারে একের পর এক খুন করিয়ে চলেছিল সে। নীলের হিসেব খুবই সোজা। পল্লব আর তার লোকেরা নীলের পাঠানো লিস্টে থাকা প্রতিটা পরিবারের একজন করে প্রধান সদস্যকে খুন করবে, আর নীল তাদেরকে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে সূত্র খুঁজে বের করাবে। প্রতিটা পরিবার নিজেদের সদস্যকে হারানোর পরেও নীলের আদেশ পালন করতে বাধ্য হচ্ছিল। তারা যে নিজেদের সমস্ত ক্ষমতা ব্যবহার করেনি তা নয়, নিজেদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করার পরেও কোনো সূত্র হাতে পায়নি তারা। এখানে ভুলটা তাহলে কার? যারা মারা গিয়েছে তাদের প্রতি নীলের যেমন কোনো করুণা নেই, তেমন যারা এখন মারা পড়ছে তাদের প্রতিও কোনো মায়াদয়া নেই তার। সবকিছুই তার পরিকল্পনার একটা অংশ মাত্র। যারা খুনগুলো করছিল তারা ইতিমধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করতে শুরু করে দিয়েছে, যাতে পরে ঠাকুর পরিবার বা অন্যান্যরা তাদের উপর প্রতিশোধ না নিতে পারে। একটা ডিম আর পাথরের ধাক্কা লাগলে ডিমটা ফেটে যাবে ঠিকই, কিন্তু পাথরে পাথরে ধাক্কা লাগলে তো আর পাথর ফেটে যাবে না। এখানে বাকি পরিবারগুলো হলো সেই ডিম, আর নীল হলো একটা আস্ত পাথর। নীলের মুখে এমন কথা শুনে নীতিশের বুক হাপড়ের মতো ওঠানামা করতে লাগলো। নীতিশের প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে নিজের রাগ সংযত করার চেষ্টা করে চলেছে। মিস্টার নীল, দয়া করে আমাদের কথা বিশ্বাস করুন। আপনার বউয়ের এই ঘটনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আপনি আমাদের পুরো পরিবারকে শেষ করে দিলেও আপনার কোনো লাভ হবে না, কারণ এই ঘটনায় আমরা জড়িতই নই। সত্যি যদি এই ঘটনায় আমরা জড়িত থাকতাম, তাহলে নিজের বাড়ির লোকের উপর আঁচ আসতে দেখেও এইভাবে চুপ করে হাত গুটিয়ে বসে থাকতাম না। কথাটা বলতে ওই লোকগুলো বেশ কয়েকবার হোঁচট খেলেও তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এরকম অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন তারা আগে কখনো হয়নি। প্রচণ্ড অসহায় বোধ করছিল তারা। তোমাদের ফালতু কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই। আমি শুধুমাত্র ফলাফলে বিশ্বাসী। তোমাদের মধ্যে যারা ঘোলা জলে মাছ ধরতে নেমেছ, তাদের আমি জানিয়ে দিতে চাই যে আমি কিন্তু ছোটখাটো কোনো মাছ নই। আমি হলাম আস্ত রাঘব বোয়াল। আমার সঙ্গে পিঁয়াজি করতে এলে ফল ভুগতে হবে। অনেক দেরি হয়ে গেল, এবার তোমাদের ফিরে যাওয়া উচিত। এখানে এতগুলো লোককে খাওয়ানোর ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভব নয়। হাত নেড়ে সেখান থেকে সকলকে চলে যেতে ইশারা করল নীল। তবে নীল আদেশ করার বেশ কিছুক্ষণ পরেও লোকগুলো সেখান থেকে চলে যাওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। তারা সকলেই মাথা নিচু করে নীলের সামনে ঠায় দাঁড়িয়ে রইল। প্রত্যেকেই বুঝতে পারছিল তারা এই মুহূর্তে এখান থেকে চলে গেলেও কোনো কিছু বদলাবার নয়। নীল নিজের সিদ্ধান্তে অনড় থাকবে, আর মৃত্যু তাদের দোরগোড়ায় কড়া নেড়ে যাবে। প্রত্যেকেই নিজেদের বাড়ির লোকের কথা যেমন ভাবছিল, সেই সঙ্গে মনে মনে সাপান্ত করছিল নীল আর তার মা বাবাকে। নীলের মা তাকে কি খেয়ে জন্ম দিয়েছিলেন কে জানে। তোমরা এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে আখেরে নিজেদের সময় নষ্ট করছো। মৃত্যু কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে, আর তার জন্য আমাকে আলাদা করে কিছু করতে হবে না।
আমার একটা ইশারাই যথেষ্ট। লোকগুলোকে ভয় দেখানোর চেষ্টা করল নীল, যাতে সময় নষ্ট না করে তারা নিজের নিজের কাজে লেগে পড়ে। কোনো এক অজানা কারণে নীলের বারবার মনে হচ্ছিল যে লোকগুলো নিজেদের কাজ ঠিকমতো করছে না। এমন সময় হঠাৎ এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকা নীতিশ ঠাকুর পায়ে পায়ে এগিয়ে গেল নীলের দিকে। অমনি কুণাল নীলকে আড়াল করে দাঁড়ালো। আসলে তার ভয় হচ্ছিল যে নীতিশ পুত্র শোকে নীলের সাথে উল্টোপাল্টা কিছু করে না বসে। মিস্টার নীল, আসল অপরাধীকে আপনি খুঁজে পাচ্ছেন না বলে আমাদেরকে জোর করে এই ঘটনায় জড়ানোর কোনো মানে আছে কি? এই ঘটনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে আমরা শুধু শুধু নিজেদের প্রাণের ঝুঁকি নেব কেন? কুণালকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে সরাসরি নীলের দিকে তাকিয়ে প্রশ্ন ছুঁড়ে দিল নীতিশ। তাকে দেখে মনে হলো তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। আসল অপরাধীকে শুধু আমার চোখের সামনে হাজির করো, তারপর না হয় তোমাদের যা ইচ্ছা হয় করো। তোমাদের প্রাণের ঝুঁকি আছে না নেই তাতে আমার কিছু যায় আসে না। পাল্টা তীক্ষ্ণ দৃষ্টিতে নীতিশের দিকে তাকিয়ে জবাব দিল নীল। এই মুহূর্তে নীতিশকে দেখে যথেষ্ট অসংযত মনে হলেও নীলের তাকে একটুও ভয় করছিল না। নীলের শারীরিক শক্তির কাছে নীতিশ নেহাতি একজন সাধারণ মানুষ, আর নীল চাইলেই তাকে মুহূর্তের মধ্যে একটা পিঁপড়ের মতো পিষে মারতে পারে। খুব ভালো মিস্টার নীল, আপনার রাজত্বে তো দেখছি ন্যায় বিচারের কোনো আশাই নেই। আপনার বউ আর শাশুড়ি কোথায় আছে জানতে চান, তাই তো? আমি বলছি, আমি ওদের দুজনকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছি। এবার আপনার আমাকে নিয়ে যা করতে হয় করুন। নীতিশের মুখ থেকে এই কথা শোনা মাত্র নীল এক লাফে তার কলার ধরে তাকে টানতে টানতে দেওয়ালে ঠেসে ধরল। নীলের দুচোখে হত্যার অভিপ্রায় স্পষ্ট। হঠাৎ নীলের এমন কাণ্ডকারখানায় চিৎকার করে উঠল নীতিশ। তার এমন চিল চিৎকার শুনে পরিবারের বাকিরা স্তম্ভিত হয়ে গেল। এটা নীলের অফিস হলেও জায়গাটাকে কসাইখানায় পরিণত করতে খুব একটা বেশি সময় লাগবে না তার। কি বললে তুমি? আর একবার বলো। নীতিশের গলা টিপে ধরে বলে উঠল নীল। নীতিশের শ্বাস নিতে যথেষ্ট কষ্ট হচ্ছিল, কিন্তু নীলের কাছে কি আর দয়ামায়ার প্রত্যাশা করা যায়? নীতিশ উত্তর দিতে যাচ্ছিল বটে, তবে তার গলার উপর নীলের হাতের চাপ ক্রমশই বেড়ে চলেছে। ধীরে ধীরে নীতিশের মুখের রং বদলাতে শুরু করেছিল। প্রথমে লাল, তারপর হলুদ, আর শেষে সবজে নীল হয়ে উঠল তার মুখটা। এই মুহূর্তে নীল নিজের শক্তির প্রমাণ দিয়ে চলেছে, আর নীতিশের অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে উঠছে। পরিবারের বাকি লোকেদের মুখের ভাবও সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। নীলের শরীর থেকে বেরিয়ে আসা শক্তিশালী আভা অনুভব করে ভয়ে লোম খাড়া হয়ে উঠেছে সকলের। নীল! দ্রুত পায়ে নীলের দিকে এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রেখে কুণাল বলল, এত মাথা গরম করে কিছু করার কোনো দরকার নেই। নীতিশের বাঁচা মরা নিয়ে কুণালের বিশেষ কিছু যায় আসে না, তবে সে মারা গেলে নীলের জন্য সমস্যা আরও বাড়বে। সেই কারণেই বন্ধুকে থামানোর প্রাণপণ চেষ্টা করছিল কুণাল। কুণালের ডাকে ফিরে তাকালো নীল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে নীতিশ ঠাকুরের প্রায় অচেতন দেহটাকে মাটিতে আছড়ে ফেলল সে। মাটিতে পড়ে চিৎ হয়ে শুয়ে পড়ল নীতিশ। দুহাত দিয়ে নিজের গলা চেপে ধরে আপ্রাণ নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগল সে। তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সদ্য মৃত্যুমুখ থেকে ফিরে এসেছে। পুরো ঘরে শ্মশানের নিস্তব্ধতা। সবার চোখ আটকে গেছে নীতিশের উপরেই। কাজটা তুমি করনি। অনেক কষ্টে নিজের রাগ সংযত করল নীল। তোমাকে আমি অপমান করছি তা নয়, ওদের সাথে এমন একটা কাজ করার সাহস তোমার ভেতরে নেই। নীল কথাটা বলার সাথে সাথেই হঠাৎ তার ফোন বেজে উঠল। প্রথমে একটু বিরক্ত হলেও ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকাতেই চোখ চকচক করে উঠল তার। ফোনটা করেছিল পল্লব। তাহলে কি পল্লব নীলকে কোনো খবর দিতে চলেছে? নীল, ঘটনার সমস্ত রকম তদন্ত আমরা সেরে ফেলেছি, তবে যে খবরটা এখন আমি আপনাকে দেব তার জন্য আপনার মানসিক প্রস্তুতি প্রয়োজন। পল্লবের মুখ থেকে এ কথাটা শুনতেই নীলের চোখ মুখ থমথমে হয়ে উঠল। কোনো জবাব না দিয়ে ফোনটা কেটে নীল একবার সেই ঘরে উপস্থিত প্রত্যেকের দিকে তাকাল, আর তারপর ধীর পায়ে এগিয়ে গেল সোফার দিকে। সদ্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসা নীতিশ নীলের এমন অন্ধকার মুখখানা দেখে আবারও ভয়ে কাঁটা হয়ে গেল। প্রত্যেকের মনেই একটা দমচাপা অস্বস্তি, কিন্তু নীলকে কি হয়েছে প্রশ্নটুকু করার মতো সাহস পর্যন্ত কারোর নেই। এভাবেই চুপচাপ আরও 10 মিনিট পার হয়ে গেল। অবশেষে নীল নিজের হাত দুটোকে বুকের কাছে জড়ো করে বলল, তোমরা এখন যেতে পারো। ঘটনার তদন্ত শেষ। যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা ছেড়ে চলে যাও। ভবিষ্যতে আর কখনো আমার চোখের সামনে এসো না। হঠাৎ নীলের মুখে এমন বদলে যাওয়া বক্তব্য শুনে লোকগুলো কি করবে বুঝে উঠতে পারল না। অবাক হয়ে প্রত্যেকেই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। অবশেষে অনেক সাহস করে একজন বলল, মিস্টার নীল, আমরা। দূর হয়ে যাও! লোকটা নিজের কথা শেষ করার আগেই চিৎকার করে উঠল নীল।
নীলের হুঙ্কার শুনে কেউ আর কোনো কথা না বলে কোনো রকমে মাটি থেকে নীতিশকে তুলে অফিস ছেড়ে চলে গেল। কি হয়েছে নীল, সব ঠিক আছে তো? বন্ধুর এমন পরিবর্তনে অবাক হয়ে প্রশ্ন করল কুণাল। সে বেশ বুঝতে পারছিল যে কিছু একটা গণ্ডগোল হয়েছে। কুণাল, তুই বরং আমার সাথে চল, দীর্ঘশ্বাস ফেলে বলল নীল। ওদিকে স্টার হোটেলের অফিসে কুশল বরাট তখন নিজের বাকি দুই বিজনেস পার্টনারের সাথে মিটিং সেরে তাদেরকে বিদায় জানিয়েছে। এককালে এই স্টার হোটেল কলকাতার সবচেয়ে বিখ্যাত হলেও দ্য এনএ হোটেল শুরু হওয়ার পর থেকেই তার খ্যাতিতে একটু ভাঁটা পড়েছে। যেভাবে প্রিয়াঙ্কা দ্য এনএ হোটেল আর সেই সঙ্গে রিয়েল এস্টেটের ব্যবসাটাও একই সাথে দেখাশোনা করছে, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। আর এদিকে এক হাতে সমস্ত ব্যবসাটাই সামলাচ্ছিল কুশল নিজে। স্টার হোটেল নিজের জৌলুস হারালেও তার খাবারের স্বাদ এখনও শহর কলকাতার জনতার জিভ থেকে চলে যায়নি। এখনও প্রতিটা সন্ধ্যায় এই স্টার হোটেল ব্লকবাস্টার সিনেমা হলের মতোই হাউসফুল থাকে। বস, মিস্টার নীল এসেছেন, কুশলের কেবিনে এসে জানালো একটি লোক। ঠিক আছে, উত্তরে শুধুই মাথা নেড়ে জানালো কুশল। কয়েক মিনিট পর কুণালের সাথে কুশলের কেবিনে এসে উপস্থিত হলো নীল। কুশল ইতিমধ্যেই তাদের দুজনের জন্য চা তৈরি করে ফেলেছে, আর সেই সাথে রেখেছে সিগারেট। নীল, আসার খবরটা যদি তুমি আগে দিতে তাহলে আরও কিছু খাওয়া দাওয়ার বন্দোবস্ত আমি করে রাখতাম। আমার আসার খবরটা আগে পেয়ে গেলে হয় তুমি পালিয়ে যেতে, না হয় আমার সাথে দেখা না করার কোনো না কোনো অজুহাত খাড়া করে ফেলতে, তাই সেই রিস্কটা নিলাম না। একটা ইঙ্গিতপূর্ণ হাসি হেসে সোফার দিকে এগিয়ে গেল নীল। বসার আগে টেবিল থেকে চায়ের কাপটা তুলে তাতে একটা চুমুক দিয়ে কি যেন গভীর ভাবনায় হারিয়ে গেল সে। নীল কি শুধুই কুশলের সঙ্গে দেখা করতে এসেছে? কুশলে কি তবে অপহরণ করেছে আদ্রিতাকে? কুশল কি নিজের ভুল স্বীকার করবে, নাকি ভুল অপরাধীকে শনাক্ত করেছে পল্লব? কোন নতুন মোড় আসতে চলেছে এই গল্পে?